হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার 2 এটার একটা লেকচার অলরেডি আমরা করে ফেলছি। আজকে হচ্ছে আমরা সেকেন্ড লেকচারটা করে ফেলবো। আজকে লেকচারটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে মেইনলি আমরা মাইটোসিস কোষ বিভাজনের সবকিছু পড়ে ফেলবো। আচ্ছা, সো গতদিন আমরা ক্যারিওকাইনেসিসের ধাপগুলো পর্যন্ত পড়ছিলাম এবং দেখছিলাম যে ক্যারিওকাইনেসিস কাকে বলে, কতগুলা ধাপ আছে, তাই না? সেগুলোর বিস্তারিত আজকে আমরা পড়া শুরু করব। তো প্রথমে কি ছিল আমাদের? প্রোফেজ ছিল, তাই না? আচ্ছা, তো আমি যদি এখন বৈশিষ্ট্যগুলো আগে তোমাকে লিখে দেওয়ার চেষ্টা করি, তারপর আমি তোমাকে ছবি এঁকে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে আমি যদি বলতে চাই, প্রোফেজটা হচ্ছে আমাদের মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। হ্যাঁ, দীর্ঘস্থায়ী ধাপ বা দশা এভাবে তুমি বলতে পারো। সবচেয়ে বেশি সময় কিন্তু আমাদের প্রোফেজে লাগে। 5টা আমরা ধাপ বলছিলাম না, তাদের মধ্যে প্রথমটাই হচ্ছে সবচেয়ে বেশি টাইম লাগে, এরকম বিষয়টা। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা কি খেয়াল করে দেখো, এখানে মিললে কি হয়, আমাদের যে ক্রোমাটিন জালিকাটা আছে, যেটাকে আমরা নিউক্লিয়ার জালিকা বলতে পারি। হ্যাঁ, তোমরা কি এইসব জিনিস জানো? আমি একটু সংক্ষেপে তাহলে এক্সপ্লেন করে দিই যে এই জিনিসগুলো আসলে কি। দেখো, আমাদের কোষ, যেটা প্রাণী কোষই হোক অথবা উদ্ভিদ কোষই হোক, তার হচ্ছে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসে বেশ কিছু পার্টস থাকে। বাইরের আবরণ হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরে যে ঘন তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। একটা ঘন বস্তু থাকে গোলাকার, সেটাকে আমরা নিউক্লিওলাস বলি। আর কিছু সুতার মতো গঠন পাওয়া যায় যেটাকে আমরা নিউক্লিয়ার জালিকা বলি, হ্যাঁ, বা ক্রোমাটিন জালিকা বলি, যেটা তো তুমি বলতে পারো, যেটা ইচ্ছা। সো নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা, যেটি তুমি বলো না কেন, সব কিন্তু সেম জিনিসই বোঝায়। এই ক্রোমাটিন জালিকার মধ্যে একটা স্পেশাল প্রসেস হয়, বুঝছো? একটা জটিল প্রক্রিয়া হয়, যেটাকে আমরা জল বিয়োজন বলতাম আগে, বর্তমানে বলা হয় না যদিও। তো যাই হোক না কেন, এমন একটা প্রসেস হয় যে প্রসেসের মাধ্যমে এই যে নিউক্লিয়ার জালিকাগুলো আছে, এগুলো আস্তে আস্তে আমাদের খাটো এবং মোটা হওয়া শুরু করে। বুঝতে পারছো? মোটা হইতে হইতে তারা হচ্ছে কিছু সুতার মতো গঠন তৈরি করে। ওকে, সুতার মতো তারা গঠন তৈরি করবে। ওকে, এই গঠনগুলোকে আমরা কি বলতে পারি? ক্রোমোজোম। ওকে, বুঝতে পারলাম? ক্রোমোজোম। তার মানে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝে রাখি যে আমি কিন্তু একটা নিউক্লিয়াসের ভিতরে বা একটা তুমি বলতে পারো হচ্ছে কোষের ভিতরে সবসময় কিন্তু ক্রোমোজোম দেখতে পারবো না। যখন হচ্ছে প্রোফেজ দশাটা শুরু হয়, তখনই কিন্তু মেনলি ক্রোমোজোম তৈরি হওয়ার কাজটা শুরু হয়, তাই না? বাকি সময় কিন্তু ক্রোমোজোম এই নিউক্লিয়ার জালিকা অবস্থায় বিরাজ করে। আচ্ছা, খুব ভালো কথা। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, একটা নির্দিষ্ট প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যাও কিন্তু নির্দিষ্ট, তাই না? তো মানুষের জন্য এই সংখ্যাটা কত হয় আমি তোমাদের একটু বলে দিই, সামনে তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো মানুষের জন্য এই সংখ্যাটা হয় হচ্ছে 23 জোড়া। ওকে, তার মানে মানুষ আমাদের জন্য কতগুলো হয় বলতো? 23 জোড়া বা 46টা। এটা তোমাদের কিন্তু সামনে লাগতে পারে। ওকে, আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখি। ঠিক আছে, এরপর আসো ভাই, এরপর আমরা কি পড়বো? এই অবস্থায় যে ক্রোমোজোম গুলো তৈরি হলো, হ্যাঁ, যে ক্রোমোজোম গুলো তৈরি হলো, তুমি যদি ক্রোমোজোমের গঠন দেখো, তুমি যদি একটা ক্রোমোজোমের গঠন দেখতে চাও, তাহলে দেখো ক্রোমোজোম গঠনটা অনেকটা এরকম হয়। প্রথমে তো সুতার মতো গঠন ছিল, তাই না? রাইট, চিকন চিকন গঠন ছিল। সেগুলো থেকে আলটিমেটলি একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমি কি তৈরি করলাম? অন্যরকম সুতার মতো গঠন ক্রোমোজোম তৈরি করলাম, তাই না? সেই এক একটা ক্রোমোজোম দেখতে মোটামুটি এরকম হয়। এখন এখানে প্রোফেজের লাস্টের দিকে কি হয়ে যায় জানো? এই যে গঠনটা, এই গঠনটা হচ্ছে মাঝখান বরাবর সমান 2টা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, মাঝখান বরাবর সমান 2টা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, তখন এই জিনিসটা দেখতে কিরকম হবে বলতো? তখন এই জিনিসটা দেখতে হয় অনেকটা এরকম। বুঝতে পারলাম? তাহলে এই যে গঠনটা আমি দেখতে পারতেছি ক্রোমোজোম, সেটা কিন্তু এরকম একটা গঠনে রূপান্তরিত হয়। একটু ভালো মতো খেয়াল করে দেখি তো ভাইয়া, এই যে আমাদের বিভক্তটা হচ্ছে, এই বিভক্তকরণের সময় কিন্তু এই মাঝখানে গঠনটার কোনো পরিবর্তন হয় নাই, তাই না? মাঝখানে গঠনে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এই মাঝখানে গঠনটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, তাহলে এই গঠনটার নাম কি আমি তোমাদের একটু বলে দিই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তার মানে আমি বলতে পারি ক্রোমোজোমের মধ্যে নিশ্চয়ই সেন্ট্রোমিয়ার থাকবে, তাই না? নরমালি একটাই থাকে। সো প্রোফেজের লাস্ট থেকে কি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোম গুলো লম্বালম্বি 2টা ভাগে ভাগ হয়ে যায়। ওকে, তাহলে আমি কথাটা তোমাদের একটু বলে দিচ্ছি। তাহলে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে, হ্যাঁ,
সেন্ট্রোমিয়ার বাদে অনুদৈর্ঘ্যভাবে বা লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হয়। হ্যাঁ, দুটি অংশে বিভক্ত হয়। এই অংশগুলোকে আমরা কি বলি? ক্রোমাটিড। ওকে, তাহলে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। বুঝতে পারলাম? তাহলে খেয়াল করে দেখো ভাই, ক্রোমোজোম আর ক্রোমাটিড দুইটা কি সেম জিনিস হইলো? দুইটা কিন্তু সেম জিনিস হয় নাই। প্রোফেজের শেষের দিকে আমরা দেখতে পারি ক্রোমোজোম গুলো দুইটা করে ক্রোমাটিড তৈরি করে। এই হচ্ছে আমাদের একটা বেসিক, একটা মূল কথা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বৈশিষ্ট্যগুলো। আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে আমাদের একটু পড়তে হবে, বইয়ে লেখা আছে। সেটা কি? এই দশায় নিউক্লিয়াসটা আকারে একটু বড় হয়ে যায়। ওকে, নিউক্লিয়াস আকারে বড় থাকে। আসলে বড় হওয়ার প্রসেসটা আমাদের ওই ইন্টারফেস দশাতেই শুরু হয়ে যায়। বুঝতে পারছো? প্রোফেজর সেটাকে আমরা বড়ই পাই। এর পরবর্তীতে আমরা নিউক্লিয়াস খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি না। যাই হোক, ওইগুলো আমাদের কোনো বিষয় না। নর্মালি নিউক্লিয়াস গুলো এই বড় হয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার নাম আছে, বুঝছো? সেটা নামটাকে আমরা কি বলি? বিপাকীয় নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য একটু এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, এটা তোমাদের জন্য একটু নতুন ইনফরমেশন, তোমাদের বইয়ে নাই। জাস্ট মাথায় রাখবো, নিউক্লিয়াসটা বড় কোথায় দেখায়? প্রোফেজ দশায় দেখায়, তাই না? আচ্ছা, এখন যদি আমি তোমাকে একটু ছবিটা এঁকে দেখাই, তো আসলে একটু আমরা ছবিটা এঁকে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো হচ্ছে এখানে আমাদের হয়ে যাবে, এই ধরো আমাদের নিউক্লিয়াসটা। হ্যাঁ, আগে ধরো ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে? এবং তার মধ্যে কি ছিল? এই ধরো হচ্ছে আমাদের নিউক্লিওলাস ছিল, তাই না? নিউক্লিওলাসের সাথে এরকম পেঁচানো পেঁচানো বেশ কিছু গঠন ছিল, তাই না? এই গঠনটাকে আমরা কি বলতাম বলতো? নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা, তাই না? আচ্ছা, পরবর্তীতে কি হয়? এটার মধ্যে একটা জটিল প্রক্রিয়া হয়। জটিল প্রক্রিয়া হয়ে এটা বিভিন্ন অংশে বিভক্ত হওয়া শুরু করে, বুঝছো? বিভিন্ন টুকরে টুকরে বিভক্ত হওয়া শুরু করে। সেই টুকরাগুলোকে আমরা কি বলতেছি বলতো? সেই টুকরাগুলোকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমোজোম, তাই না? এই দেখো আমাদের যে এরকম থাকে, ক্রোমোজোম তৈরি হয়, রাইট? এরকম ক্রোমোজোম তৈরি হয়, রাইট? পরবর্তীতে আমরা কি দেখলাম? সেটা হচ্ছে লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, যাদেরকে আমরা ক্রোমাটিড বলি, তাই না? ক্রোমাটিড বলতেছি। তার মানে আমি কিন্তু আর এরকম ভাবে ক্রোমোজোম গুলোকে দেখতে পারবো না। ক্রোমোজোম গুলোকে মেনলি আমরা দেখতে পারবো হচ্ছে এরকম আকারে। এরকম আকারে দেখতে পারবো। বুঝতে পারছো? কয়েকটা আঁকলেই হবে, অনেক বেশি আঁকার দরকার নেই, কারণ আমাদের পরীক্ষা কিন্তু ছবি আঁকতে দেয়। বুঝতে পারছো? আমি যদি ছবি আঁকার পিছনে বেশি টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে কিন্তু আমরা বর্ণনা লিখতে পারবো না। ওকে, তাহলে মোটামুটি ধরলাম এরকম ভাবে আমাদের একটা ছবি, এরকম ভাবে একটা কোষ পাচ্ছি, তাই না? ধরো এটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষ করলে কি করবা? বাইরে একটা প্রাচীর রেখে দিবা, তাই না? তোমাদের বই কিন্তু ছবি আছে, এবং আমি তোমাদের যে প্রিমিয়াম ক্লাস নোটটা আছে সেটার মধ্যে কিন্তু প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটারই কিন্তু ছবি দেখাইছি, তাই না? সো যাই হোক, সমস্যা নাই। তুমি বেসিক কথাটা কি বুঝলা কিনা সেটাই কিন্তু আমাদের জানার বিষয়, তাই না? চিন্তা করলাম একটা কোষের মধ্যে এরকম ভাবে আমি ক্রোমোজোম গুলাকে দেখতে পারতেছি। সবার মধ্যে কি থাকবে? ক্রোমাটিড থাকবে, তাই না? প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড পাওয়া যায়। আমার মনে হয় যে একটু পড়লে আমাদের প্রোফেজ দশাটা ক্লিয়ার। আচ্ছা, গেল। এবার হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে প্রোমেটাফেজ, তাই না? দেখো তো নামের অর্থটা কি দাঁড়ায়? মেটাফেজের আগে, প্রো মানে আগে, তাই না? প্রথম, এরকম তুমি বলতে পারো। মেটাফেজের আগের দশাটা হচ্ছে প্রোমেটাফেজ। সিম্পল কথা। আচ্ছা, দেখি এখন প্রোমেটাফেজে কি কি জিনিস পাওয়া যায়। সবার প্রথমে তুমি যে জিনিসটা বলবা সেটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, যেটা আমি বলছিলাম যে ঘন গোলাকার বস্তু পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। সেই নিউক্লিওলাস হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে যায়। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বুঝছো? প্রায় বিলুপ্ত হয়ে যায়। এখন এটা নিয়ে আসলে অনেক ডাউট আছে। যেটা তোমরা ইন্টারমিডিয়েট শিখবা, যে এই বিলুপ্তির কাজটা শুরু হয় প্রোফেজে, শেষ হয়ে যায় হচ্ছে প্রোমেটাফেজে। যাই হোক, আমাদের বই কি বলা হয়েছে? প্রায় বিলুপ্ত হয়ে যায়। এবং এটার ব্যাখ্যা যেহেতু বা এটার উল্লেখ যেহেতু অন্য কোনো দশায় নেই, তাহলে আমি চিন্তা করতে পারি নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস কোথায় বিলুপ্ত হয়ে যায় বলতো? প্রোমেটাফেজ দশায়। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে আমি বলতেছিলাম আমাদের এই যে ক্রোমোজোম গুলো তৈরি হচ্ছে, তাই না? এই ক্রোমোজোম গুলো কিন্তু নিউক্লিয়াসের ভিতরে র্যান্ডমলি ছড়ায় আছে। এখন আমার কাজ হচ্ছে এই ক্রোমোজোম গুলোকে নির্দিষ্টভাবে বিন্যস্ত করা।
বুঝতে পারছো তো? চিন্তা করো, দেখো একটা লেসে তোমার স্কুল, তাই না? তুমি স্কুল হচ্ছে তুমি ক্লাস করতে যাচ্ছ, পড়াশোনা করতে যাচ্ছ। যতক্ষণ না ক্লাসের ঘন্টা আমি দিচ্ছি অথবা যতক্ষণ না টিচার আসতেছে, কোন স্টুডেন্ট কিন্তু বেঞ্চে বসে থাকবে না, তাই না? তারা হচ্ছে বাইরে এসে ঘোরাফেরা করবে, একজন আরেকজনের সাথে গল্প করবে, তাই না? হ্যাঁ, হাসি তামাশা করবে, ঠাট্টা করবে। যখনই টিচার এসে পড়বে সবাই কিন্তু নিজের নিজের বেঞ্চে চলে যাবে, তাই না? নিজের নিজের ডেস্কে চলে যাবে। বিষয়টা এরকম যে আমি যতক্ষণ না টিচার আনতেছি, আমি যতক্ষণ একটা স্পেশাল গঠন আনতেছি, ততক্ষণ কিন্তু ক্রোমোজোম গুলো নির্দিষ্ট কোনো বিন্যাসে থাকবে না, তারা র্যান্ডমলি ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। সো প্রোমেটাফেজে আমি সেই কাজটা করার চেষ্টা করব, এমন একটা গঠন আনার চেষ্টা করব যে গঠনের মাধ্যমে আমরা ক্রোমোজোম গুলোকে সুন্দরভাবে বিন্যস্ত করতে পারি। সেই গঠনগুলোকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কি বলি বলতো? স্পিন্ডল যন্ত্র। ওকে, তাহলে দেখো খেয়াল করে আমি যদি চিন্তা করে দেখি, এই একটা কোষ, এই কোষের উপরের প্রান্ত এটা হচ্ছে আমাদের উত্তর মেরু, হ্যাঁ, আর নিচের প্রান্ত এটাকে আমরা বলতে পারি দক্ষিণ মেরু। তুমি পৃথিবীর মতো চিন্তা করো, পৃথিবীর উপরে উত্তর মেরু, নিচে হচ্ছে দক্ষিণ মেরু। সো এই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা একটা গঠন চিন্তা করব, সেই গঠনকে আমরা কি বলতে পারি? স্পিন্ডল যন্ত্র। ওকে, তাহলে আমি লিখে দিই, দেখো স্পিন্ডল যন্ত্র। এটা বলতে আসলে কি বোঝায় খেয়াল করো, কোষের উত্তর হতে দক্ষিণ মেরু পর্যন্ত তন্তুর সমন্বয় যে মাকু আকারের গঠন তৈরি হয়, যে মাকু আকৃতির গঠন তৈরি হয়, সেটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র, তাই না বিষয়টা? আচ্ছা, তো আমি যদি তোমাকে একটু ছবি এঁকে এক্সপ্লেন করার চেষ্টা করি, দেখো ছবিটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ছবি কিন্তু আঁকতে হবে পরীক্ষায় আসলে। তো আমি তোমাদের একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। তো আমরা কি চিন্তা করতেছিলাম ভাই, এই হচ্ছে আমাদের সেই কোষটা, তাই না? এই হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াসটা। আমি বলতেছি কি, নিউক্লিয়াসের পর্দা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে আমি মোটামুটি বলতে পারো নিউক্লিয়াসের আশেপাশে আমি কিছু দেখতে পারবো না, বুঝছো? মানে এই যে আমি পর্দাটা আঁকলাম না এখানে, এটা আমি দেখতে পারবো না। ঠিক আছে, তো আমরা পড়ার সুবিধার্থে আমি এরকম ভাবে একটা গোল্লা এঁকে নিলাম তোমাদের জন্য। জাস্ট তুমি মাথায় রাখবে, এরকম কোনো গোল্লা কিন্তু দেখা যায় না, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি কি বলতেছিলাম, উত্তর থেকে দক্ষিণ মেরু, তাই না? তার মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি কিছু তন্তু নিব, কিছু ফাইবার নিব, বুঝতে পারছো? কিছু তন্তু নিব। এই তন্তুগুলোকে আমরা কি বলতে পারি জানো? এটাকে আমরা বলতে পারছি স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু, ওকে, ঠিক আছে, প্রোটিন দিয়ে তৈরি হয়। এই স্পিন্ডল তন্তুগুলো কি করবে, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এরকম ভাবে বিস্তৃত থাকবে। তোমরা কেউ যদি পৃথিবীর যে গ্লোবটা আছে না, সেই গ্লোবটা যদি খেয়াল করে দেখো, সেখানে দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এরকম ভাবে পাওয়া যায়। ওকে, এই হচ্ছে আমাদের সেই মোটামুটি গঠনটা। ওকে, বুঝতে পারছি, খুব ভালো কথা, এরকম ভাবে গঠনটা তৈরি হলো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে স্পিন্ডল তন্তুগুলো যে থাকলো, এদের মেইনলি কাজটা কি? এদের কাজটা হচ্ছে ক্রোমোজোম গুলোকে ধরা, তাই না? এই ক্রোমোজোমে আমরা দেখছিলাম না সেন্ট্রোমিয়ার থাকে, সেই সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা স্পেশাল টাইপের প্রোটিন থাকে, তাই না? একটা মোটর প্রোটিন থাকে, যেটাকে আমরা কাইনেটোকোর বলি। হ্যাঁ, এত কিছু নাই বইয়ে। সো সেই কাইনেটোকোর দিয়ে সে হচ্ছে এরকম ফাইবার গুলোর সাথে যুক্ত হয়ে যায়, এরকম তুমি চিন্তা করো। তাহলে আমি যদি ক্রোমোজোম গুলোকে একটু আঁকার চেষ্টা করি, এই দেখো আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? শুধু সেন্ট্রোমিয়ারটাই যুক্ত হয়, অন্য কেউ কিন্তু যুক্ত হবে না। হ্যাঁ, যুক্ত হওয়াটাই কিন্তু মেইনলি এখানে কাজ, বুঝতে পারছো? কোথায় এসে যে যুক্ত হচ্ছে সেটা কিন্তু মেইনলি এখানে দেখার বিষয় না। ধরো এরকম ভাবে আমাদের কিছু ক্রোমোজোম আমি দেখতে পাচ্ছি। ওকে, এইবার এখানে কিন্তু একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি দেখো তো, আমাদের সব স্পিন্ডল তন্তুর সাথে কিন্তু ক্রোমোজোম গুলো যুক্ত হচ্ছে না, তাই না? দেখো তো একটু, সব স্পিন্ডল তন্তুর সাথে কিন্তু ক্রোমোজোম গুলো যুক্ত হয় না। যেমন ধরো এই যে স্পিন্ডল তন্তুটা, ওর সাথে কিন্তু কোনো ক্রোমোজোম নাই। তারপর ধরো হচ্ছে এই যে স্পিন্ডল তন্তুটা, হ্যাঁ, তার সাথে কিন্তু কোনো ক্রোমোজোম নাই, তাই না? যাদের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে মেনলি বলা হয় হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, তাই না? যাদের মধ্যে, মানে আমি আগে লিখে নিতে, না, ট্রাকশন ফাইবার, ট্রাকশন মানে হচ্ছে টেনে ধরা, এরকম ট্রাকশন ফাইবার, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আকর্ষণ তন্তু।
তো কাদেরকে এরকম আকর্ষণ তন্তু বলা হচ্ছে বলতো? যারা হচ্ছে তাদের সাথে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত করতে পারে। হ্যাঁ, যেসব ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা জাস্ট আমাদের পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র গঠনের ঘটনাটা প্রাণী কোষে একরকম আর হচ্ছে উদ্ভিদ কোষে আরেক রকম। হ্যাঁ, জাস্ট আমরা মাথায় রাখবো প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের সেন্ট্রিওল গুলো এই যন্ত্র গঠনে অনেক বেশি ভূমিকা রাখবে, বুঝছো? সেন্ট্রিওল গুলো এই যন্ত্র গঠনে অনেক বেশি ভূমিকা রাখবে। সেন্ট্রিওল কতগুলো ছিল বলতো? দুইটা ছিল না? দুইটা সেন্ট্রিওল খুব সুন্দর করে হচ্ছে দুই মেরুতে চলে যাবে। দুই মেরুতে যাওয়ার পর তারা হচ্ছে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করবে, বুঝছো? তাহলে এখান থেকে কি তৈরি হয় বলতো? অ্যাস্টার রশ্মি। ওকে, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করা শুরু করে। এই অ্যাস্টার রশ্মির প্রভাবে কোষের মধ্যে যে প্রোটিন গুলোর কথা বলতেছিলাম, যাদেরকে আমরা মাইক্রোটিউবিউলস বলতে পারি, সেই মাইক্রোটিউবিউলস গুলো জড়ো হয়ে হয়ে এরকম গঠন তৈরি করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি? তো উদ্ভিদ কোষে কিন্তু এরকম কোনো অ্যাস্টার রশ্মির দরকার হয় না, উদ্ভিদ কোষ নিজেই অনেক বেশি কেপেবল, অনেক বেশি সক্ষম। সো উদ্ভিদ কোষে কিন্তু এই সেন্ট্রিওলের হেল্প লাগে না, এই জন্য উদ্ভিদ কোষে সেন্ট্রিওল পাওয়া যায় না, শুধুমাত্র প্রাণী কোষেরই হেল্পটা লাগে, তাই প্রাণী কোষে সেন্ট্রিওল পাওয়া যায়। ওকে, উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষে আছে। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আমার এক্সপ্লেন করা উচিত, সেটা হচ্ছে যে আমি বললাম না মাকু আকার, এই মাকু জিনিসটা কি? মাকু মানে কিন্তু স্পিন্ডল, তাই না? মাকু মানে হচ্ছে মাঝখানে মোটা, দুই সাইডে চিকন, তাই না? এভাবে মনে রাখো, মাকু মাঝখানে মোটা, এরকম মনে রাখো তুমি। ঠিক আছে, বুঝতে পারছি? মাঝে মোটা থাকবে, দুই সাইডে চিকন হয়ে থাকবে। ঠিক আছে, গেল। এরপর সবাই পরের দশাটা, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ। মনে রাখবো, মেটাফেজ মানে মোটাফেজ, শেষ। ঠিক আছে, মেটাফেজ মানে কি? মোটাফেজ। আর মেটাফেজ মানে হচ্ছে মেটাকাইনেসিস, এভাবে তুমি মনে রাখো। তাহলে এখান থেকে আমরা দুইটা কথা পড়লাম, একটা হচ্ছে মোটা আর হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে আমি এই দুইটা পয়েন্টে তোমাদের বই আলোচনা করা আছে, তাহলে এই দুইটা পয়েন্টে তোমাদের পড়ানোর চেষ্টা করি, খেয়াল করে দেখো। মেনলি আমরা যে বলতেছিলাম না, সেন্ট্রোমিয়ারটা ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হচ্ছে। এই ট্রাকশন ফাইবারের টানাটানির কারণে ক্রোমোজোম গুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। ওকে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ইকুয়েটর বলতে পারি। হ্যাঁ, বিষুবীয় অঞ্চল। তাহলে বলো, বিষুবীয় অঞ্চলটা কি? বিষুবীয় অঞ্চলটা হচ্ছে একদম মাঝখানের অঞ্চলটা, দেখো কোষের একদম মাঝ বরাবর জায়গাটা, এটাই হচ্ছে আমাদের সেই বিষুবীয় অঞ্চল, তাই না? তার মানে প্রথমে প্রোমেটাফেজে যেখানেই যুক্ত হোক না কেন, এখন ট্রাকশন ফাইবার গুলো কি করে? টানাটানির মাধ্যমে এই ক্রোমোজোম গুলোকে একদম মাঝ বরাবর বিন্যস্ত করে। হ্যাঁ, একদম মাঝ বরাবর সেটাকে বিন্যস্ত করে দিবে। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? অঞ্চল বরাবর, হ্যাঁ, এই বরাবর বিন্যস্ত করবে। ওকে ভাই, বিষয়টা কি বুঝতে পারছি? এই ঘটনাকে আমরা কি বলতেছি? মেটাকাইনেসিস বলতেছি। ওকে, মেটাকাইনেসিস শব্দটা শিখে রাখো, সামনে কিন্তু তোমাদের উপকারে লাগবে। যদি এখন এই শব্দটা তোমাদের বইয়ে নাই, সামনে কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের ছবিটা কিরকম হবে। ছবিটা বলতে পারো মোটামুটি এরকমই। হ্যাঁ, এই যে আমি এখানে যে ছবিটা দেখতে পারতেছি এরকমই, জাস্ট তুমি ক্রোমোজোম গুলোকে সরায় হচ্ছে মাঝখানে নিয়ে আসবা। তাহলে দেখো, ধরো আমরা এখানে মাঝ বরাবর, হ্যাঁ, এই ধরো আমাদের সেই ইকুয়েটরটা আমি তোমাদের জন্য এঁকে দিচ্ছি। ইকুয়েটরটা ধরো এই মাঝ বড় অঞ্চলটা, এই বরাবর হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো বিন্যস্ত হবে। ধরো এখানে একটা ক্রোমোজোম, এই ধরো ক্রোমোজোম, তাই না? এই ঘটনাকে আমরা কি বলতেছি? মেটাকাইনেসিস বলতেছি, তাই না? ট্রাকশন ফাইবার গুলোতে আমরা আঁকবো শুধুমাত্র, তাই না? এরকম বিষয়টা। তাহলে খেয়াল করে দেখো, আগে যেসব জায়গায় থাকুক না কেন, এখন সেটা কিন্তু একদম মাঝ বরাবর অঞ্চলে চলে আসছে, তাই না? আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? এখানে দেখো ক্রোমোজোম গুলো, এই যে আমি ক্রোমোজোম গুলো দেখতে পারতেছি না, এই ক্রোমোজোম গুলো
সবচেয়ে মোটা এবং খাটো দেখাবে। ওকে, তাহলে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো দেখায়। ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের জার্নিটা শুরু হয়েছিল তোমার একদম সুতার মতো গঠন থেকে, তাই না? এই সুতাকে আস্তে আস্তে আমরা কি করতেছি, ছোট করতেছি, খাটো এবং ছোট করতেছি, যার ফলে সুতাটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, তাই না? মোটা হয়ে এখানে আমরা কি দেখতে পারবো, মেটাফেজ দশায় সবচেয়ে স্পষ্ট ভাবে আমরা ক্রোমোজোম গুলোকে ডিটেক্ট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের মেটাফেজ। এরপর চলে আসা হচ্ছে আমাদের অ্যানাফেজের মধ্যে। সো অ্যানাফেজের মধ্যে যদি আমি প্রথমেই যে পয়েন্টটা উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে ওই যে সেন্ট্রোমিয়ারটা। আমরা কি বলতেছিলাম, প্রোফেজের শেষের দিকে কি হচ্ছিল, লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হচ্ছিল, যার ফলে দুইটা ক্রোমাটিড আমি পাচ্ছিলাম। বাট দুইটা ক্রোমাটিড কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত অবস্থা আছে। কেন? কারণ কিন্তু আমি সেন্ট্রোমিয়ারটাকে আলাদা করি নাই, তাই না? তুমি যদি প্রোফেজের ব্যাখ্যাটা দেখো, খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে সেন্ট্রোমিয়ারটা আলাদা করি নাই। করছি কি, সেন্ট্রোমিয়ার কিন্তু আমাদের আলাদা হয় নাই। অ্যানাফেজ দশায় আমরা হচ্ছে এখন সেন্ট্রোমিয়ারটাকে কি করব, দুই ভাগে বিভক্ত করব। হ্যাঁ, দেখেন আমরা কি করব, সেন্ট্রোমিয়ারকে বিভক্ত করব। ওকে, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাই না? তাহলে আমি বুঝতে পারতেছি বিভক্ত হলে এখানে কি হয়ে যাবে, সুন্দর মতো দুইটা ক্রোমাটিড একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলতে পারি কি, দুটি ক্রোমাটিড বিচ্ছিন্ন হয়ে যাবে, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, তাই না? এই বিচ্ছিন্ন ক্রোমাটিড গুলাকে আমরা কি বলতেছি বলতো, অপত্য ক্রোমোজোম। কি বলে বলো, অপত্য ক্রোমোজোম। অপত্য শব্দটা এক্সপ্লেন কিন্তু আমরা প্রথম ক্লাসে করে ফেলছিলাম, তাই না? অপত্য মানে হচ্ছে নতুন, যা তৈরি হলো, এরকম বিষয়টা। তার মানে ক্রোমোজোম গুলো এখন মানে ক্রোমাটিড গুলো এখন হচ্ছে, তার মানে ক্রোমাটিড গুলো এখন হচ্ছে ক্রোমোজোমের মতো কাজ করবে। ওকে, এই জন্য তাদেরকে আমরা কি বলতেছি, অপত্য ক্রোমোজোম। এটাও প্রশ্ন হইতে পারে, ক্রোমাটিড গুলো কখন হচ্ছে অপত্য ক্রোমোজোম হিসেবে কাজ করে, সেটা কিন্তু অ্যানাফেজ দশায় হচ্ছে কাজ করবে। ওকে, হ্যাঁ, বিষয়টা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এইবার খেয়াল, আচ্ছা আরেকটা পয়েন্ট আমরা বলি, তারপর হচ্ছে আমরা ছবিটা আঁকি। খেয়াল করে দেখো, এখন আমাদের যে বিচ্ছিন্ন ক্রোমাটিড গুলো আছে, মানে অপত্য ক্রোমোজোম, এরা বিচ্ছিন্ন কোথায় চলে যায় বলতো, ট্রাকশন ফাইবারের মেরুমুখী টানের কারণে তারা হচ্ছে বিপরীত মেরুর দিকে চলে যায়। ওকে, তাহলে অপত্য ক্রোমোজোম গুলো অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুর দিকে চলে যায়। ওকে, বুঝতে পারছি। তার মানে দুই মেরুতে দুইটা নতুন কোষ তৈরি হবে, এই জন্য আমরা সেই দুই মেরুর দিকে নিয়ে গেছি। এখন যাওয়ার সময় আমাদের যে অপত্য ক্রোমোজোম আমরা দেখতে পারতেছিলাম, সেই অপত্য ক্রোমোজোম হচ্ছে ইংরেজি বর্ণমালার বিভিন্ন লেটারের মতো দেখতে হয়। কিছু কিছু ক্রোমোজোমকে আমরা ভি লেটারের মতো দেখতে পারি, কিছু কিছু ক্রোমোজোমকে এল লেটারের মতো দেখা যায়, কিছু কিছু ক্রোমোজোমকে আমরা জে লেটারের মতো দেখতে পারি, আর কিছু কিছুকে আমরা আই লেটারের মতো দেখতে পারি। এই চারটা শেপ কিন্তু আমরা বলতে পারি। সো এই চারটা শেপের কিন্তু স্পেশাল কিছু নামও আছে, সামনে তোমরা পড়বা। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো তোমাদের সিলেবাসে বর্তমানে নাই। তাহলে জাস্ট আমরা এই কথাটা মাথায় রাখি, এই বিভিন্ন লেটার বি এল জে আই, হ্যাঁ, এর বাইরে কিন্তু অন্য কোনো শেপ নাই। এই লেটারের মতো দেখতে, এই অক্ষরগুলোর মতো দেখতে কোন দশায় হয় বলতো, অ্যানাফেজ দশায় হয়। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন আমি যদি তোমাকে ছবিটা দেখাই, আমি যদি তোমাকে এখান থেকে ফিগারটা দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, এই ফিগারটা, তাহলে চিন্তা করে দেখো, ধরো এখানে আমাদের কি ছিল, একটা ক্রোমোজোম ছিল, তাই না, মাঝখান বরাবর, ঠিক আছে? এখন কি হয়ে গেছে, ক্রোমোজোমটা একদম মাঝ বরাবর কেটে, মানে সেন্ট্রোমিয়ার যেটা ছিল, সেই সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর ভেঙে গেছে, ভেঙে দুইটা টুকরা হয়ে গেছে। সেই টুকরাগুলো এখন কিভাবে চলে গেল বলতো, দুইটা মেরুর দিকে চলে গেল। হ্যাঁ, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কেন মেরুর দিকে যাচ্ছে? কারণ আমরা যে ট্রাকশন ফাইবারের কথা বলতেছিলাম, আকর্ষণ তন্তু, সেই আকর্ষণ তন্তুর কিন্তু এখানে সংকোচন ঘটে। হ্যাঁ, কেন এই জিনিসটা হচ্ছে বলতো, কারণ এখানে কি হয়, আকর্ষণ তন্তুর সংকোচন শুরু হয়। এটা তুমি একটু মাথায় রাখবা, আকর্ষণ তন্তুর সংকোচন। এই ঘটনায় কিন্তু আমাদের কি হয়, ক্রোমোজোম গুলো হচ্ছে বিপরীত মেরুর দিকে চলা শুরু করে আর কি। তো ধরো একটা গেল এই দিকে, তাই না, এই যে এরকম ভাবে একটা গেল, আরেকটা গেল ধরো হচ্ছে এই দিকে, তাই না?
ওকে, বুঝতে পারছি। তাহলে বলো তো এটা কোন লেটারের মতো দেখতে হচ্ছে? এই ক্রোমোজোমটা নিশ্চয়ই ভি এর মতো দেখতে হচ্ছে, তাই না? আবার ধরো হচ্ছে এখানে আমাদের এরকম ভাবে একটা আছে, এটা একটা মাথা ধরো একটু বড় আর একটু ছোট, তাই না? এটা হয়তো আমাদের দেখতে অনেকটা কিসের মতো হচ্ছে বলতো? এল এর মতো হচ্ছে, তাই না? বুঝতে পারছো তো? তো এরকম ভাবে আমরা এই ক্রোমোজোম গুলোকে বিভিন্ন শেপের মতো দেখতে পারবো, বুঝছো? একটা বড় হবে, একটা ছোট হবে, এরকম হওয়ার কারণে বিভিন্নটাকে আমরা বিভিন্ন লেটারের মতো দেখতে পারবো, বুঝতে পারছো? মানে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, আকার হাতে তো আসলে অত ভালোভাবে বোঝা যাবে না, তাই না? মোট কথা হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো, মানে অপত্য ক্রোমোজোম গুলো দুইটা মেরুর দিকে যাবে, এটা হচ্ছে আমাদের বেসিক কথা। ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছে এনাফেস? আচ্ছা, চলে আসো এবার পরেরটা, আমাদের লাস্ট দশা, সেটা হচ্ছে টেলোফেজ। সো টেলোফেজে কি হয় মনে রাখবো, হচ্ছে টেলোফেজটা হচ্ছে প্রোফেজের উল্টা। হ্যাঁ, তাহলে আমি বলে রাখি, টেলোফেজটা হচ্ছে প্রোফেজের বিপরীত। প্রোফেজে যা যা হচ্ছিল টেলোফেজে কিন্তু তার উল্টা উল্টা হবে, তাই না? সো প্রোফেজে কি হচ্ছিল বলতো? প্রোফেজে কিন্তু আমরা দেখছিলাম নিউক্লিয়ার রেটিকুলাম গুলো হচ্ছে কি করতেছিল, একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোম তৈরি করতেছিল। তো এখানে আমি দেখতে পারবো কোষগুলো যখন, মানে ক্রোমোজোম গুলো যখন কোষের বিপরীত মেরুর দিকে চলে যাচ্ছে, এরপরে কি হয়? এরপর হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো আস্তে আস্তে পানি গ্রহণ করে, বুঝছো? রিহাইড্রেশন আমরা বলি, বা পানি যোজন বলতে পারি। যাই হোক না কেন, সমস্যা নাই। এই ক্রোমোজোম গুলো হচ্ছে আস্তে আস্তে অদৃশ্য হইতে থাকবে। কেন হইতে থাকবে বলতো? তারা যেরকম খাটো এবং মোটা হয়ে গেছিল, এই গঠনটা আর থাকবে না। এই গঠনের বদলে কি হয়ে যাবে? সূক্ষ্ম সুতার মতো পূর্ববর্তী যে গঠনটা ছিল নিউক্লিয়ার রেটিকুলাম, সেই নিউক্লিয়ার রেটিকুলামে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি, নিউক্লিয়ার রেটিকুলামে বা জালিকা, তাই না? নিউক্লিয়ার রেটিকুলাম না বলে জালিকা বলি, তোমাদের বই জালিকা লেখা। আচ্ছা, গেল। তারপর আমরা কি পাচ্ছিলাম? প্রোফেজের পর প্রোমেটাফেজ। সেখানে কি হচ্ছিল? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তাই না? এখানে তার উল্টাটা হবে, এখানে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস আবার তৈরি হবে, ঠিক আছে? নিউক্লিওলাস পুনরাবির্ভাব ঘটবে, ঠিক আছে? পুনরাবির্ভাব আবার তৈরি হবে, এরকম, ঠিক আছে? বিষয়টাকে বুঝতে পারছি ভাইয়ারা? আচ্ছা, গেল। এরপর সব পরবর্তী পয়েন্ট আমরা কি পড়তে পারি? প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল গুলোকে আমরা কি করছিলাম? দুই মাথায় পাঠাইছিলাম, দুই মেরুতে। তারপর সেখান থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়েছিল, তাই না? সো প্রাণী কোষের ক্ষেত্রে পুনরায় হচ্ছে সেন্ট্রিওল তৈরি হবে, তাই না? তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে দুই মাথায় পুনরায় হচ্ছে সেন্ট্রিওল তৈরি হয়। ওকে, বিষয়টাকে ভাই বুঝতে পারছি? তাহলে যদি ভাই আমি ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য, দেখো এই যে আমাদের গোল্লা, তাই না? এই গোল্লাটা ছিল, তাই না? এখন দেখো এই গোল্লার দুই সাইডে কি থাকবে বলতো? গোল্লাটা এখন আর থাকবে না, কারণ এই গোল্লাটা হচ্ছে দুইটা গোল্লাতে কনভার্ট হয়ে গেছে। এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা। বুঝতে পারছো তো কেন হচ্ছে? আমি তোমাকে একটু বলি। দেখো এইসব জায়গায় কিন্তু গোল্লাটা ছিল না, তাই না? আমরা কি বলতেছিলাম? এটা কিন্তু প্রোমেটাফেজ দশায় এই নীল আবরণটা নষ্ট হয়ে গেছিল, তাই না? কারণ এটা তো হচ্ছে নিউক্লিয়ার পর্দা। তার মানে চিন্তা করো, এই ধাপে হচ্ছে নিউক্লিয়ার পর্দাটা নাই। আর যখন এই ক্রোমোজোম গুলো হচ্ছে বিপরীত মেরুতে পৌঁছায় গেছে, এদের আশেপাশে হচ্ছে নতুন করে নিউক্লিয়ার পর্দা তৈরি হচ্ছে। তাহলে উপরে একটা নিউক্লিয়ার পর্দা তৈরি হবে, নিচে একটা কিন্তু নিউক্লিয়ার পর্দা তৈরি হবে। বুঝতে পারছো? ওরা যখন এই জায়গায় চলে গেল, পৌঁছায় গেল আমাদের টেলোফেজ দশায়, মনে রাখবো যে টেলোফেজ দশাতেই, হ্যাঁ মনে রাখবো কি, টেলোফেজ দশাতেই হচ্ছে অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে পৌঁছায়। হ্যাঁ, তাহলে আমি যদি এই জিনিসটা একটু তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করি, এটা আমি আগে লিখে দেওয়া উচিত ছিল, তাহলে এটা তুমি একটু মাথায় রাখবা। দেখো, তাহলে টেলোফেজ দশাতে কি হয় বলতো? অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে পৌঁছায়। ওকে, আচ্ছা, এটা তুমি একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে দেখো, পৌঁছায় গেল বিপরীত মেরুতে, ক্রোমোজোম গুলো এখানে চলে আসছে, তাহলে এখানে একটা পর্দা তৈরি হবে, এখানে চলে আসছে, তো এখানে একটা পর্দা তৈরি হবে। তাহলে দেখো, দুটা গোল্লা হয়ে গেল না? সেই দুটা গোল্লাই কিন্তু আমি তোমাদের এখানে এঁকে দেওয়ার চেষ্টা করছি।
বুঝতে পারছি তো? আচ্ছা, তো উপরে কি হবে? উপরে দেখো যে আবার নিউক্লিওলাস তৈরি হয়ে গেল, তার সাথে হচ্ছে এরকম ভাবে ক্রোমাটিন জালিকাগুলো আমি দেখতে পারবো, তাই না? আবার দেখো নিউক্লিওলাস তৈরি হয়ে গেল, তার সাথে হচ্ছে আমরা এরকম ভাবে ক্রোমাটিন জালিকাগুলো দেখতে পারবো। এই হচ্ছে বেসিক কথা, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই এই হলো আমাদের সেই পুরো প্রসেসটা। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়া হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসটা শেষ হয়। এরপর আসা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট টপিক, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি বলতো? সাইটোপ্লাজমের বিভাজনটা। এখন সাইটোপ্লাজমের বিভাজনটা হচ্ছে দুইটা কোষে দুই রকমের হয়, সো আমি এটা দুই ভাগে আলোচনা করার চেষ্টা করতেছি। ওকে, প্রথমে দেখবো হচ্ছে আমরা উদ্ভিদ কোষে কি হয়, তারপর দেখবো আমরা প্রাণী কোষে কি হয়, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। তো খেয়াল করে দেখো, মাথায় রাখতে হবে এই যে আমি সাইটোকাইনেসিস বলতেছি, উদ্ভিদ কোষের জন্য হোক বা প্রাণী কোষের জন্য হোক, এইটা মেনলি আমি বলতে পারি হচ্ছে টেলোফেজের পরপর, অনেক ক্ষেত্রে টেলোফেজ দশাতেই এই সাইটোকাইনেসিসটা শুরু হয়ে যায়। ওকে, তাহলে এই কথা আমরা মাথায় রাখবো। কিছু কিছু ক্ষেত্রে টেলোফেজের সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, ঠিক আছে? নিউক্লিয়াস গুলো দুই সাইডে তৈরি হচ্ছে, সাথে সাথে সাইটোকাইনেসিস হচ্ছে। তাহলে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখতে পারো, কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু টেলোফেজ দশাতেই তৈরি হয়ে যায়, শুরু হয়ে যায় আর কি। আচ্ছা, খুব ভালো কথা। এখন উদ্ভিদ কোষে কিভাবে সাইটোকাইনেসিস হয়? সাইটোকাইনেসিস মানে কি বলো? সাইটোপ্লাজমের বিভাজনটা। এই বিভাজনটা মেনলি কিভাবে হইতে পারে খেয়াল করে দেখো। আমরা বলতেছিলাম কি, আমাদের যে কোষের যে মাঝ বরাবর অঞ্চলটা, যেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলতেছিলাম, তাই না? সে বিষুবীয় অঞ্চল বরাবর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হওয়া শুরু করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি আমি এখানে বলে দিই, তাহলে কোষের মাঝ বরাবর বা বিষুবীয় অঞ্চল বরাবর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হতে থাকে, বুঝতে পারছো? জমা হওয়া শুরু করে। ওকে, আচ্ছা, জমা হয়ে এরা কোন গঠনটা তৈরি করে বলতে পারো? জমা হয়ে এরা মেনলি তৈরি করে হচ্ছে কোষ প্লেট। ওকে, কোষ প্লেট, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই কোষ প্লেটটাই পরবর্তীতে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে, পরিবর্তিত, চেঞ্জড হয়ে অথবা পরিবর্ধিত, পরিবর্ধিত মানে তুমি বলতে পারো হচ্ছে এক্সটেন্ড করে, তাই না? এটার মধ্যে আরো কিছু পদার্থ জমা হওয়া শুরু করে। জমা হওয়ার মাধ্যমে এখানে কি তৈরি হবে বলো? কোষ প্রাচীর, তাই না? আমরা জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি বুঝতে পারলাম কোষ প্রাচীর তৈরি হবে কোষ প্লেট থেকে। কোষ প্লেট যখন চেঞ্জড হয়ে যাবে, আস্তে আস্তে আরো বেশি মোটা হয়ে যাবে, তখন সেটা কোষ প্রাচীর তৈরি করে, বুঝতে পারলাম? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সেই উদ্ভিদ কোষের বেসিক কথাগুলো। ওকে, আচ্ছা, আমি যদি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করি, ছবি আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, বুঝছো? দেখো, আমি এখানে একটা ছোট্ট করে ছবি তোমাদের এঁকে দেওয়ার চেষ্টা করি। দেখো, ধরো এখানে আমাদের কি ছিল, এরকম ভাবে একটা কোষ ছিল, উদ্ভিদ কোষ। এটা মাঝখান বরাবর আমাদের কি হবে, এরকম ভাবে হচ্ছে কোষ প্লেট তৈরি হবে, তাই না? এখানে আমাদের একটা নিউক্লিয়াস ছিল। দেখো, আমি তাহলে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দুইটা নিউক্লিয়াস দুই মাথায় তৈরি হচ্ছে, একই সাথে হচ্ছে মাঝ বরাবর, বিষুবীয় অঞ্চল বরাবর এরকম ভাবে কোষ প্লেটটা তৈরি হচ্ছে। কোষ প্লেটটা যখনই কোষ প্রাচীরে কনভার্ট হয়ে যাবে, তখন আমি বুঝবো কি একটা কোষ হচ্ছে দুইটা স্বাধীন কোষে আলাদা হয়ে গেছে। পরে দুইটা কোষ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে আকারে বড় হবে। এটা বেসিক কথা আর কি। সো এই হচ্ছে উদ্ভিদ কোষের আমাদের বিষয়টা। ওকে, এই প্রক্রিয়া কিন্তু আমাদের যে সাইটোপ্লাজমটা আছে, সেই সাইটোপ্লাজমও দুইটা ভাগে ভাগ হয়ে গেল। সাইটোপ্লাজমে যে মাতৃকাটা আছে, তরল পদার্থ, তারপর ধর সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে, সবাই কিন্তু সমান ভাগই ভাগ হয়ে গেছে এই প্রক্রিয়ার মাধ্যমে। খুব ভালো কথা, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? তো প্রাণী কোষের ক্ষেত্রে ভাইয়া প্রসেসটা কিন্তু একটু সিম্পলার, একটু সিম্পল। এখানে কি হয়, একটা স্পেশাল প্রসেস হয় যার নাম হচ্ছে ক্লিভেজ, বা এটাকে আমরা বলতে পারি ফারোইং। ফারোইং, দেখো ইংলিশ স্পেলিংটা হচ্ছে অনেকটা এরকম, ফারোইং।
এখন কেন এটাকে আমরা ফারোইং বলতেছি, কারণ ফারো মানে হচ্ছে খাঁজ, তুমি বলতে পারো বৃত্তাকার খাঁজ। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখা যায়, কোষের মাঝ বরাবর কিছু বৃত্তাকার খাঁজ তৈরি হয়। হ্যাঁ, দুই পাশ থেকে দুইটা বৃত্তাকার খাঁজ তৈরি হয়। সেই বৃত্তাকার খাঁজগুলো হচ্ছে ক্রমাগত ভেতরের দিকে প্রবেশ করতে থাকে, ভেতরের দিকে সেটা ডিপ হইতে থাকে, হ্যাঁ গভীর হইতে থাকে। তাহলে আমি বলতে পারি এখানে আমাদের এক্সপ্লেনেশনটা কিরকম, এখানে কোষের মাঝ বরাবর থেকেই আমাদের কাজটা শুরু হবে। কোষের মাঝ বরাবর দুই পাশে বৃত্তাকার খাঁজ তৈরি হয়। ওকে, গর্ত তৈরি হয়, খাঁজকে আমরা গর্ত বলতে পারি। ওকে, আচ্ছা, এই গর্তগুলো যখন ভেতরের দিকে আস্তে আস্তে গভীর হতে থাকে, হ্যাঁ এটা যখন হচ্ছে ভেতরের দিকে গভীর হতে থাকে, সেই প্রসেসের মাধ্যমে একটা সময় কি হয়ে যাবে, দুটো কোষ হচ্ছে সেপারেটেড হয়ে যাবে। ওকে, এটা মনে হয় তোমরা একটু কিছু হলেও কিন্তু আন্দাজ করতে পারতেছো যে এরকম একটা পড়া কিন্তু আমরা আগেও পড়ছিলাম। কোথায় পড়ছিলাম? অ্যামাইটোসিসের মধ্যে। পার্থক্য এইটাই, অ্যামাইটোসিসের মধ্যে এই প্রক্রিয়া পুরো কোষটা সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যায়, নিউক্লিয়াসও ভাগ হয়ে যায়, সাইটোপ্লাজমও ভাগ হয়ে যায়। বাট মাইটোসিসের ক্ষেত্রে এরকম হচ্ছে না। মাইটোসিসে প্রথম হচ্ছে ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, তারপর সাইটোপ্লাজমটা শুধুমাত্র এরকম ভাবে বিভক্ত হচ্ছে। বুঝতে পারছো তো? আচ্ছা, তো আমি যদি এখানে তোমাকে ছবিটা এঁকে দেখানোর চেষ্টা করি, দেখো ছবিটা কিরকম। এই ধরো আমাদের একটা কোষ, কোষের এই পাশে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এই পাশে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। পরে আমরা কি বলতেছিলাম, এর দুই সাইডে হচ্ছে দুইটা বৃত্তাকার খাঁজ তৈরি হচ্ছে। ধরো এখানে আমাদের এরকম ভাবে একটা বৃত্তাকার খাঁজ, এখানে একটা বৃত্তাকার খাঁজ। এই খাঁজগুলো আস্তে আস্তে ভিতরের দিকে গভীর হওয়া শুরু করতেছে, বুঝছো? রাইট, এরকম আস্তে আস্তে গভীর হওয়া শুরু করতেছে। যখন একটা সময় একদম পুরোপুরি গভীর হয়ে যাবে, তখন এই জায়গাটা হচ্ছে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? এই জায়গাটা হচ্ছে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বিচ্ছিন্ন হয়ে গেলে জিনিসটা দেখতে কিরকম হচ্ছে, এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে আর এই অংশটা এরকম ভাবে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দুইটা কোষে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এটা আসলে তুমি কিভাবে ভালো বুঝতে পারবা, তোমরা যারা হচ্ছে তোমাদের বাসায় রুটি বানানো হয় সকালবেলা, হাত রুটি যেটা বানানো হয়, সেখানে দেখবা যে রুটি যে খামিরটা তৈরি করা হয়, তাই না, ছোট ছোট যে দলাটা তৈরি করা হয়, তারপর দলাটা হচ্ছে সুন্দর করে বেলুন দিয়ে বেলা হয় না। সো লম্বা যে অংশটা আছে সেখান থেকে আমি যখন দলাটাকে আলাদা করি, হ্যাঁ খামিরটাকে আলাদা করি, তখন আমরা কি করি, হাত দিয়ে সেটাকে এরকম ভাবে প্রেস করি, তাই না? হাত দিয়ে এটাকে প্রেস করে আলাদা করে ফেলি। সকালবেলা এবার খেয়াল করবা, তোমার আম্মুর সাথে বসে থাকবা, ঠিক আছে, বসে বসে দেখবা তিনি কিভাবে হচ্ছে খামির থেকে দলাগুলোকে আলাদা করেন। ওকে, এই যে আমি হাত দিয়ে হচ্ছে খামির থেকে দলাটাকে আলাদা করতেছি, এই হাত দিয়ে করার প্রসেসটার নামই হচ্ছে আমাদের ফারোইং। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই ক্লিভেজ বা ফারোইং প্রক্রিয়া। ওকে, এরকম বিষয়টা। বা এইভাবে তুমি চিন্তা করতে পারো, লেটসে তুমি হচ্ছে সেদ্ধ আলু নিছো, তুমি কি করলা, সেদ্ধ আলুকে এরকম মাঝ বরাবর চাপ দিয়ে দুইটা টুকরায় ভাগ করে ফেললা, এইটাই হচ্ছে তোমার ক্লিভেজ বা ফারোইং। ওকে, তাহলে এই প্রক্রিয়া আমরা প্রাণী কোষের মধ্যে দেখতে পারি। সো এই ছিল ভাইয়া আমাদের আজকের লেকচারের টপিক। এটার মাধ্যমে আমরা মাইটোসিসকে পুরোপুরি শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা মিয়োসিস নিয়ে পড়াশোনা শুরু করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।